বহুল আলোচিত লন্ডন বৈঠক, কার কি অর্জন হলো, কার কি বিসর্জন হলো, সব মিলিয়ে আপনি কেমন দেখেন? গণতন্ত্রের যাত্রাপথে একটা অর্জন হয়েছে। কোনো দলেরটা আগে বলি যে এখানে একটা অস্বস্তি তৈরি হয়েছিল, বিশেষ করে নির্বাচনের প্রশ্নে জনমনে একটা অস্বস্তি এবং এক ধরনের অনিশ্চয়তা বোধও তৈরি হয়েছিল যে বোধহয় নির্বাচন হবে না, সরকার বোধহয় 5 বছরের জন্য থাকবে, এটা বোধহয় 1-11-র সঙ্গে অনেকেও মিলিয়ে কথা বলছেন। তো সেখান থেকে তো মুক্তি এসছে এবং সেখানে আমার কাছে মনে হচ্ছে খুব মানে যেটা চেহারা দুই নেতার, মানে প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের যে চেহারা আমরা দেখেছি, তো তাতে মনে হয়েছে যে খুবই মানে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। এবং সেখানে একটা জিনিস হচ্ছে যে নির্বাচনটা তো রমজানের আগেটা একটা যৌক্তিক ব্যাপার ছিল, কেন রমজানের পরে নির্বাচন করা মানে রমজানের মধ্যে তা নির্বাচনী প্রচারণা চালানো সেটা খুবই সম্ভব না। তারপরে হচ্ছে এরপরে চলে যাওয়া মানে জুনে চলে যাওয়া মানে বৃষ্টি বাদলের মধ্যে চলে যাওয়া, সেটা আমাদের দেশে কখনো নির্বাচন হয় না, হওয়া সম্ভব ছিল না। সেই ক্ষেত্রে যে ঠিক আছে ডিসেম্বরের পরিবর্তে ফেব্রুয়ারি করা, আর এই ক্ষেত্রে বিএনপির থেকেও বড় বাধা ছিল বলে আমার কাছে মনে হয় না, কেননা তারা চেয়েছিল যে নির্বাচনটাকে একটা যৌক্তিক জায়গায় নিয়ে আসা এবং অন্যান্য দলের দাবি তাই ছিল এবং সেটা। কিন্তু অনেকেই মনে করছেন যে স্টেটমেন্টে যৌথ যে বিবৃতি তাতে যে শর্তাবলী যেভাবে করা হয়েছে যে নির্বাচনের প্রস্তুতি যথেষ্ট, মানে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে 10 মাস আগে সকল প্রস্তুতি নিয়ে প্রশ্ন কেন উঠবে, যেখানে 90 দিনের মধ্যেই বাংলাদেশে নির্বাচন করবার অনেকগুলো রেকর্ড আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে বিচার এবং সংস্কারের বিষয়ে যথেষ্ট বা পর্যাপ্ত অগ্রগতি হলে নির্বাচন হতে পারে, এটি একটি প্রশ্ন। আরেকটি বিষয় এখানে আলোচনার মধ্যে আছে যে বিএনপি ঢাকায় একটা বৈঠকে যেই উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন তাকে সামনে রেখেই প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন। লন্ডনে একই ঘটনা ঘটল এবং এটা কি যার পদত্যাগ বিএনপি দাবি করলো আসলে সরকার খুব কৌশলে তাকে জায়েজ করে নিল বিএনপির হাত দিয়ে কিনা, বিএনপির মাধ্যমে, সেটা একটা প্রশ্ন আছে। আচ্ছা, আমার মনে হয় যে অনেকগুলো ব্যাপার আছে। একটা হলো পলিটিক্যাল রেজলিউশন নিয়ে, আর অনেক সময় হয় কি যে মাঠ থেকে দাবি দেওয়া তোলা, দুটো জিনিস কিন্তু সবসময় এক না। যে মাঠ থেকে অনেক সময় অনেক দাবি দেওয়া তোলা হয়, পরবর্তীতে আমরা দেখি যে রাজনৈতিক পদক্ষেপগুলো সে দাবি দেওয়াকে গণ্য করে না, এমন ঘটনা কিন্তু হয়। কিংবা আপনি যদি মনে করেন আমাদের দেশে রাজনৈতিক নেতারা জনসভায় যে বক্তৃতা করে সেটা কি তার দলের বক্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ, অনেক ক্ষেত্রে সঙ্গতিপূর্ণ না। তো আর একটা হচ্ছে যে জিনিসটা গুরুত্বপূর্ণ ছিল যে এখানে বিএনপির সঙ্গে সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছিল, তো এইটা ঠিক, তো সেই দূরত্ব তো ঘুচেছে। তো আর একটা হলো নির্বাচনের ব্যাপারে নিশ্চয়তা এসেছে। আর এইটা হচ্ছে যে এর আড়ালে অন্য কোনো আলাপ হয়েছে কিনা আমি জানি না। এখন প্রশ্ন হচ্ছে যে জিনিসটা আপনি তুলেছেন যে নির্বাচনের ব্যাপারে নির্বাচনে যথেষ্ট প্রস্তুতি, নির্বাচন কমিশন তো সবসময় প্রস্তুত এবং নির্বাচন কমিশন বলছে ডিসেম্বরের জন্য তারা প্রস্তুত, এখন বলছে ফেব্রুয়ারিতেও তারা প্রস্তুত, সরকারের নির্দেশ আসলেই কিংবা সিগন্যাল আসলেই তারা কাজ শুরু করে। আবার বিএনপিকে আমরা গত 15 বছরে শুনেছি যে মানে আওয়ামী লীগের সময় তারা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। হ্যাঁ, সেটা হচ্ছিল। আচ্ছা, এখন হচ্ছে যে দুটো জিনিসের কথা বলা হচ্ছে যে বিচার এবং সংস্কার, এই দুটোর ক্ষেত্রে পর্যাপ্ত অগ্রগতি, এই পর্যাপ্ত এটা কে নির্ধারণ করবে? এখন এর কোনো সীমানা নাই, যে বিচার তো একটা চলমান বিষয় এবং অনেক ঘটনার বিচার, এটা ইচ্ছে করলেই মানে এই এবং ফেব্রুয়ারি মাসে যখন নির্বাচনের কথা বলা হচ্ছে তখন যদি কেউ বলে বা কেউ যদি আদালত পর্যন্ত যায় যে প্রস্তুতি কোথায় সম্পূর্ণ হলো, এখন তো ভোটার লিস্ট তৈরি করা হচ্ছে, জানুয়ারিতে সেটা শুরু হবে, এখন কিভাবে ভোট হবে? আচ্ছা, ওই আমি সেটা হলো যে নির্বাচনী আইনে আছে যে অবস্থায় হালনাগাদ হয় সেই অবস্থায় নির্বাচন হয় এবং আপনি ভোটার হালনাগাদ হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন হতে পারে, কোনো আইনগত, কিন্তু তখন তো আবার প্রক্রিয়াটা চলমান থাকবে। হ্যাঁ, চলমান তো থাকতেই হবে, তো কোনো বাধা নেই। আর এখন তো প্রক্রিয়া চলমান তো রয়েছেই। আর একটা হলো আমি যে জিনিসটা হলো বিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিচারগুলো তো হয় উচিত, কিন্তু আপনি সব বিচার শেষ করবেন এমনটা হওয়া সম্ভব না। আর সংস্কার তো শেষ হবে না, সংস্কার চলতেই থাকবে, এটা একটা চলমান প্রক্রিয়াই, অতএব আপনি সব সংস্কার শেষ করতে পারবেন না। তবে এই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে সরকারের আন্তরিকতাই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটা হচ্ছে যে মোটা দাগে কিছু সংস্কার করতে হবে এবং মোটা দাগে
বিচারটা, অর্থাৎ কোন কোন বিচার হওয়া উচিত এটা তো স্পষ্ট বোঝা যায়। তো সেই বিচারগুলো করে এটা করা সম্ভব। এই ক্ষেত্রে সরকারের আন্তরিকতা হচ্ছে গুরুত্বপূর্ণ। তবে আমার কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের তো তার উক্তি দেখে এবং সেই পরিবেশ দেখে আমার মনে হচ্ছে যে তিনি আন্তরিক। তবে একটা শর্ত সাপেক্ষিত কথাটা বলতে হয়, ওখান থেকে শিফট হওয়ার ক্ষেত্রে যে জিনিসটা বলা উচিত উনি এটা বলেছেন এবং সেটা হওয়াই উচিত। এবং এই ব্যাপারে বোধহয় বিএনপি, সরকার, অন্য কোনো দলই দ্বিমত করবেন না যে এখানে কিছু বিচার সম্পন্ন হওয়া উচিত, বড় বড় বিচারগুলো সম্পন্ন হওয়া উচিত এবং সংস্কারের কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার হওয়া উচিত। বিশেষ করে নির্বাচন সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেটা অবশ্যই করা উচিত বলে আমি মনে করি। তবে সব কিছু মিলে যে জিনিসটা হয়েছে এটা বাংলাদেশের পলিটিক্সের একটা ডেভেলপমেন্ট। বাংলাদেশের পলিটিক্সে দেখা যায় যে যারা ক্ষমতায় যখন থাকে তখন তারা মনে করে দেশ চালানোর যেভাবে আসুক, মানে নির্বাচিত হোক আর অনির্বাচিত হোক, দেশ চালানোর অধিকার বোধে তারই। কিন্তু দেশ চালানোর একমাত্র স্টেক হোল্ডার গভর্নমেন্ট না, দেশ পরিচালনার জন্য বিরোধী দল এবং অন্যান্য দলও রয়েছে। তো এই আলোচনার মধ্য দিয়ে সেটা কিন্তু একটা প্রমাণিত হয়েছে। এবং আমি তো ব্রিটিশ ভারতে হয়েছে বোধহয় ক্যাবিনেট মিশন যখন এসেছিল তখন ওই ধরনের যুক্ত এটা হতো, তার আগে আর কোনো মানে যুক্ত বিবৃতি দেওয়া হতো। কিন্তু তারপরে মানে এই পাকিস্তান এবং বাংলাদেশের ইতিহাসে কিন্তু পলিটিক্যাল পার্টির সাথে সরকারের কোনো যুক্ত বিবৃতি দৃষ্টান্ত আমার জানা নেই। কিন্তু এটা দিস ইজ ফার্স্ট টাইম, এটা আমার কাছে। এবং জামায়াত ইসলামী তাদের বিবৃতিতে বলেছে যে এটা নৈতিকভাবে ঠিক হয়নি এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে এটা নেই। এনসিপিও এই বিবৃতিকে বা এই বৈঠকের টিকে খুব একটা ভালোভাবে নেয়নি, যেটা আমরা বুঝলাম। মানে এইটা তো বাধা কিছু না, একটা বিবৃতি মানে কোনো ব্যাপারে ঐক্যমত বিবৃতি দিতেই পারে। হ্যাঁ, বাংলাদেশ এবং পাকিস্তান আমলে এটা প্র্যাকটিস হয়নি। তো প্র্যাকটিস হয়নি বলে হবে না এমন তো ব্যাপার না। ব্রিটিশ ভারতে কিন্তু প্র্যাকটিস হয়েছে। ব্রিটিশ ভারতের সরকারের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন ক্যাবিনেট মিশন এসেছে ইত্যাদি, সেই সময়গুলো কিন্তু এই ধরনের যুক্ত বিবৃতি, যুক্ত ঘোষণা সেটা দিয়েছে। মুসলিম লীগের সঙ্গে কংগ্রেসের সঙ্গে তাদের মতামত এগুলো প্রকাশ হয়েছে। তো এই ক্ষেত্রে এটা একটা ভালো জিনিস, আমার কাছে এটা একটা ভালো জিনিস মনে হচ্ছে যে বিরোধী দলের প্রতিও সরকারের অবস্থান থেকে রেসপেক্টফুল থাকা। তো এটা তো আমি মানে নেতিবাচকভাবে দেখি না, আমি ইতিবাচকভাবে দেখি। আমি অনেক পয়েন্টে সাইদ ভাইয়ের সঙ্গে একমত যে কিছু কিছু ব্যাপারে, যেমন সংস্কার চলমান প্রক্রিয়া, আজকে যে সংস্কার এটা আগামীকালও সেটা পরিবর্তিত হতে পারে প্রয়োজনের খাতিরে। সেই কারণে সংস্কার, যেমন নির্বাচন সংক্রান্ত সংস্কার যে যে ক্ষেত্রে, সেটা অবশ্যই প্রয়োজনীয় যে কাজগুলো সেগুলো শেষ করতে হবে এবং শেষ করার পরে নির্বাচন হতে হবে। কিন্তু আমি টাইম ফ্রেমটা যদি ঠিক সামনে থাকে তাহলে কিন্তু এই সংস্কার দ্রুত আমরা শেষ করতে পারব। আর বিচারের ক্ষেত্রে অবশ্যই বিচার হওয়া উচিত, কিন্তু বিচার আমি যদি সারা বিশ্বের দিকে দেখি, বিচারটা কি স্বৈরতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি টাইম ফ্রেমের মধ্যে রেখে বিচার করবেন, তাহলে তার বিচার না। এটা কোনো দেশে, কোনো সভ্য দেশে গণতান্ত্রিক, ওইটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ছিল, ওটা ফ্যাসিজমের ব্যবস্থা ছিল, ওটা কোর্ট তাদের নিয়ন্ত্রিত ছিল। সব কিছুই একটা পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটা আমরা সিনিয়রিও দেখছি সামনে, এই বিচার হচ্ছে, এই বিচার সেই বিচার না, এটাতে ধারাবাহিকতা যদি সেইভাবে আমি ঠিক করতে পারি। আমি কোথায় যেন দেখলাম যে প্রায় 1.5 লাখ এখন ওই যে চেকের কেস, চেক মানে দিছে কিন্তু ব্যাংকে টাকা নেই, এখন 1.5 লাখের উপরে এই মামলা আছে। তার বিচার অঙ্গনে 6 কি 7 জন ম্যাজিস্ট্রেট এই কাজ করছে, তাহলে কত বছর লাগতে পারে? মানে আমাদের কোর্টটাও দেখতে হবে, আমাদের আইন অঙ্গনটাও সক্ষমতা কতখানি। আর সবথেকে বড় জিনিস আমি মনে করি, হ্যাঁ তারা অপরাধী, গণহত্যাকারী, যদি এটাকে আমি আদালতে বিচারের মধ্যে নিয়ে যাই তাহলে বিচারটা যথাযথ করা, আর না হলে পরে তো আমরা দাঁড় করি ব্রাশ ফায়ার করে দিলে যথেষ্ট, সেটা তো বিচার হলো না। সেই জন্যই ব্যবস্থাটা, আন্দোলনটা, সেন্টিমেন্টটা, এটা মাথায় রেখে আপনাকে যেতে হবে। আর এটা যদি আপনার ধারাবাহিকভাবে গিয়ে একটি নির্বাচিত সরকার যেই আসুক ক্ষমতায়, সে তার অঙ্গীকার নামার মধ্যে এসে এই বিচারটা শেষ করে বা সম্পূর্ণ করে, তাহলে এটা আরও আপনার
মৌলিক বিষয়টি তো হচ্ছে আপনি গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়ে আসবেন, আর গণতান্ত্রিক ব্যবস্থা মানে শুধু তো নির্বাচন না। আপনি আইন অঙ্গনকে দূষিত করছে, এটাকে আপনার ঠিক করতে হবে। অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, এটাকে আপনার ঠিক করতে হবে। আপনার একেবারে এখন তো একটা পর্যায়ে আসছে, একেবারে কিছু ছিল না। আমি বলবো পুলিশই ঘর থেকে বেরোচ্ছিল না গণঅভ্যুত্থানের পরপর। তো সেটাকে আপনাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে, সবগুলো মিলিয়েই কিন্তু। আর আপনি দেখেন না, যেটা সাইদ ভাই বললেন, সেটা হচ্ছে এই দুই নেতা বসার পরপর তার আগের প্রেক্ষাপটটা আপনার গত 10 মাসের মধ্যে আস্তে আস্তে এটা ডিটোরিয়েট করছিল বলে আমার কাছে মনে হয়েছে, যে আস্তে আস্তে পরস্পরের জন্য একটু বিচ্ছিন্ন হচ্ছে, সন্দেহ বিশ্বাস আদৌ কি ভোট হবে। মানে আগে তো 3 বার ভোট দিতে পারেনি, তরুণরা তো পারেই নাই, তো সেই ভোটটাকে আদৌ হবে, এই ধরনের অবস্থা আমার কাছে কেউ কেউ দিয়েছে। যেমন প্রথম দিকে কথা উঠছে যে এই সরকার 10 বছর থাকবে, মানে একটা কথা, এবং এটি সহজভাবে নিছে, কিন্তু দ্রুত আস্তে আস্তে এটা 5 বছরে আসছে। কেন আসছে? যে একটা নির্বাচিত সরকারের যে প্রয়োজন সেটি শুধু না, সরকারের ক্ষেত্রেও মানে তাদের যে কার্যক্রম, তাদের যে ভূমিকা, সেটাগুলো নিয়েও মানুষ প্রশ্ন তুলছে। এটা যৌক্তিক কি অযৌক্তিক আমি বলবো না। যেমন আপনি 72-এর ক্ষমতা নেওয়ার আগ পর্যন্ত শেখ মুজিব বা আওয়ামী লীগ একরকম, আপনি 72-এর পরে 3.5 বছরের মধ্যে আমি যদি তার মৃত্যুকে সামনে এসে এটা ব্যাখ্যা করি, এটা ভয়াবহ চিত্র। তো যে মানুষ মানে অপ্রতিদ্বন্দ্বী, সেই মানুষের যখন মৃত্যু, আবার শহীদ জিয়া রহমানের ক্ষমতা নেওয়া এবং তার মৃত্যু, ঠিক সেটা যেটা আবার দেখি, সে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান থেকেই মানুষের হৃদয়ের মধ্যে গিয়ে তার মৃত্যু হচ্ছে। এবং সেই ধরনের, কারণ ওখানেও খন্দকার মোস্তাক আওয়ামী লীগের সরকার ক্ষমতা পরিবর্তনের পরে, এখানেও কিন্তু বিএনপির সরকার। কেন আমি এই প্রশ্নটা সামনে উত্থাপন করলাম? মানুষের সমর্থন আছে কিনা, এটা খুব বড় বিষয়। এই দুই নেতা একসঙ্গে বসার প্রেক্ষিতে আমার কাছে মনে হয়েছে মানুষ একটা পজিটিভ কিছু দেখছে তাদের বৈঠককে। এই যে যৌথ বিবৃতির যে প্রসঙ্গ, যদি সাইদ ব্যাখ্যা করেছেন যে পাকিস্তান এবং বাংলাদেশের প্রেক্ষাপটে, আর আমার কাছে মনে হয়েছে এটা যদি উনি মনে করেন যে আরও কারোর সঙ্গে বসার দরকার, উনি যদি মনে করেন কথা বলার দরকার, এটা তো শুরু হতে পারে। যেমন সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিন্তু উনি প্রতিনিয়ত, ধরেন আপনারা বলছেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আপনাদের দিক থেকে এরকম একটা ধারণা জনমনে দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু স্টেটমেন্টটা যদি আমরা দেখি, যেটা আপনাদেরকে পাশে রেখেই দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু নির্বাচনটা হতে পারে, তারিখ মেনশন করা নেই, হতে পারে শর্ত সাপেক্ষে। প্রশ্নটা হচ্ছে সেখানে দ্বিমত করছে না। ডিসেম্বরে বিরোধী দলগুলো বলছিল, সরকারের পক্ষ থেকে এটা জুনে বলা হয়েছিল, মানে এরকম একটা জুনের পরে এপ্রিলে এসছে, সরকারের ভিতর থেকে বলছিল আমরা নির্বাচিত সরকার। কিন্তু পরে উনি ঈদের আগে আগে যে ভাষণটা দিলেন সরকার প্রধান হিসাবে, সেটা এপ্রিলে প্রথম অর্ধের কথা আসলো, সেটি কিন্তু উনি নিয়ে আসলেন ফেব্রুয়ারির মানে প্রথম অর্ধের কথাই বলা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। এটা অনেকে যৌক্তিক হিসাবে মনে করছে, রোজা, গরম অথবা পরীক্ষা, বৃষ্টি বাদল, এই কারণে এই 2 মাস আগানোটাকে পজিটিভলি নিচ্ছে। আমি এটা একেবারে সেটেলড ইস্যু বলে মনে করছি না। আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে কিন্তু নির্বাচন কমিশনকে প্রস্তুতি নেওয়ার জন্য বলে নাই। নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী তারা প্রস্তুত। তো সেটি তারা যদি মনে করে তাদের কাজ কাম হয়েছে, একেবারে সব রেডি, এটা জানুয়ারিতে হতে পারে। নির্বাচন কমিশনের কথা বলছি, 2 জন, একটা বৃহৎ পার্টির প্রধান জনাব তারেক রহমান সাহেব আর সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস সাহেব, তারা মনে করলেন। তো এখন যদি মনে হয় যে ফেব্রুয়ারির প্রথম অর্ধে না, এটা জানুয়ারির প্রথম অর্ধে হলে ভালো হয়, আমি তো এটা এখনো পর্যন্ত সিদ্ধান্তটা কিন্তু কংক্রিট এখনো সিদ্ধান্ত হিসেবে যায় নাই আমার কাছে মনে হয়েছে, কিন্তু আশাবাদ তৈরি হয়েছে 2 জন নেতা বসার কারণে, সরকার প্রধান এবং বড় দলের নেতা হিসাবে যেন তারেক রহমান। কেউ কেউ মনে করেন যে বিএনপি যে মোমেন্টামটা তৈরি করেছিল, এটা যেহেতু দীর্ঘদিন বাংলাদেশের নির্বাচন হয় না,
মানুষের ভোটের অধিকার হরণ করা হচ্ছে, সেই মোমেন্টামটা আসলে খুবই ট্রিকি ওয়েতে ডিফিউজ করে দেওয়া হচ্ছে। এটা আমার কাছে মনে হয় না। আপনার কাছে আমার কাছে মনে হয় না। টাইম উইল সে। না, এই কারণে মনে হয় না। নির্বাচন যদি আপনি একটা জায়গায় সীমাবদ্ধ করে ফেলেন, এখন নানান পরিবেশ, নানান দল, নানান মত পথ, আপনি গণতন্ত্রের প্রশ্নে, তাহলে আপনাকে কংক্রিট একটা জায়গায় যদি দাঁড়িয়ে যান, তাহলে আলোচনার কোনো সুযোগ থাকে না। বহু পথ, বহু মত, বহু চিন্তা, গণতন্ত্রের সৌন্দর্য এই জায়গাটায়। আমি আপনাকে বললাম, আমার দুটো প্রধান ব্যক্তি ফেব্রুয়ারিকেই আশা করছে সারা দেশবাসী হিসেবে। তা আমার কাছে মনে হচ্ছে যে এপ্রিল থেকে যখন ফেব্রুয়ারি আসছে, আর নির্বাচন কমিশন বা নির্বাচন সংশ্লিষ্টরা যদি মনে করে, আবার দুই নেতাও যদি মনে করে, সেটা তো আরও 1 মাস আগে আসতে পারে। কোন প্রশ্নে আমি কথা বলছি? যদি গণতন্ত্র ভাবনা চিন্তা থাকি, সেই জায়গায় কিন্তু আমরা এক জায়গায় নাই। সেই জন্যে আলোচনা তো আরও হতে পারে, হওয়ার পরে যে আরও ভালো হয় সেই প্রশ্নগুলো আসবে, এবং আসার পরে তবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এই জন্য উচিত হবে। প্রতিটা রাজনৈতিক দলেরই মাঠ পর্যায়ের কিছু ঘটনা আছে তো। কিন্তু আপনারাই অভিযোগ করেছেন বিভিন্ন সময় যে সরকার এনসিপির কথা শুনে আর আপনারা অ্যাপয়েন্টমেন্টও পান না, সময় চেয়েও সময় পান না। আমি আসছি এই প্রশ্নের উত্তর নিতে আপনার কাছে। মিস্টার আবু সাঈদ খান, আপনার কাছে আমার প্রশ্ন, একজন সাংবাদিক হিসেবে আপনি কি মনে করেন, নির্বাচন যেহেতু সবাই আশাবাদী 12ই ফেব্রুয়ারি হবে, বা আরেকটু আগে হলো জানুয়ারিতে হতে পারে, এই সরকার, যে সরকারকে আমরা গত 10 মাস ধরে দেখছি সকলের সহযোগিতা নিয়ে, সকলের সমর্থন নিয়ে এবং ভালোবাসারও সরকার, অন্তত ইনিশিয়ালি তো তাই ছিল সকলের, এই সরকার, কারণ বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের দাবি, রাজনৈতিক দলগুলোর দাবি, বিএনপিরও দাবি, যেটা নিরপেক্ষ নির্বাচন, নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন। এরপরে তো অনেক টার্মিনোলজি আছে, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, আন্তর্জাতিক মানসম্পন্ন, শান্তিপূর্ণ, সেগুলো তো আছে, সেগুলোর প্রসঙ্গে নাই বা গেলাম। এই সরকার একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারে, এটা সবাই বিশ্বাস করে কিনা, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে গত 10 মাসের পারফরমেন্সে এটা মনে হয় কিনা যে তারা আসলে একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য যে ধরনের সক্ষমতা একটা সরকারের থাকা দরকার সেটা তাদের আছে। প্রথমত হচ্ছে যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলের মধ্যে যে ইন্টারাকশন হওয়া উচিত ছিল, যে যোগাযোগ হওয়া উচিত ছিল, সেটি কিন্তু সেইভাবে ছিল না। এবং সেখানে দেখা গেছে 5 মিনিট 10 মিনিটের সাক্ষাৎকার হচ্ছে, প্রশ্নমালা তৈরি করে ইয়েস নো টিকমার্ক দেওয়া হচ্ছে। তো এইটা পদ্ধতিগতভাবে ঠিক না। আর একটা হচ্ছে সরকার তো বিভিন্ন জায়গায় অবস্থান থেকে লোকগুলো এনে সরকার গঠিত হয়েছে, তো তারা যে সক্ষমতার পরিচয় দেওয়া দরকার, সেই ক্ষেত্রে আমার কাছে ঘাটতি মনে হচ্ছে, যে তাদের আরও একটু যোগ্যতার সঙ্গে তারা বিষয়টাকে মোকাবেলা করতে পারত, কিন্তু সরকার সেটা পারেনি। তো পারেনি বলে পারবে না এমন তো ব্যাপার না। তো আরেকটা হচ্ছে ভুল তো করতে পারে, যদি সেটা ইন্টেনশনাল না হয় তাহলে সেখান থেকে সংশোধন হতে পারে। সেই জিনিসটা ক্ষেত্রে আমার মনে হয় সরকার এখন বুঝতে পেরেছে যে রাজনৈতিক দল কেবল বিএনপি নয়, বিএনপির সঙ্গে আলাপ হয়েছে, অন্য অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা অব্যাহত রাখা উচিত। এবং এই যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তটা যথাযথ এবং যৌক্তিক, সেটা সঙ্গে রাজনৈতিক দলগুলোরও একই ধরনের সিদ্ধান্ত না আশাবাদ। এটা তো হ্যাঁ, আশাবাদ তো এখনই বটে, তবে রাজনীতিতে তো ডিসিশন তো ডিসিশন, তার কনক্রিট। যেমন প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে স্টেটমেন্ট আমার কাছে এসছে, আমি